পায়রাকে চট্টগ্রামের বিকল্প বন্দর হিসেবে গড়ে তুলতে চায় সরকার। আগামী জুলাইয়ে আনুষ্ঠানিক কার্যক্রম। অর্থনীতিতে নতুন জোয়ার তৈরির প্রত্যাশা ব্যবসায়ীদের। এক মাসে বেড়াপল দিয়ে এসেছে 1350 মেট্রিক টন কাঁচামরিচ। ভারত থেকে আমদানি বাড়লেও প্রভাব নেই বাজারে। প্রতি কেজির দাম ঠেকেছে 300 টাকা পর্যন্ত। বছরের পর বছর লোকসানে মেহেরপুরের পাট চাষিরা। বাড়তি উৎপাদন খরচে দুশ্চিন্তায় কৃষক। নতুন বাজার তৈরি না হলে রপ্তানি নিয়ে শঙ্কা, সহযোগিতার আশ্বাস। স্লুইস গেট নষ্ট, নেই রেগুলেটর অপারেটর। কুষ্টিয়ায় জিকে প্রকল্পে সেচের পানির অপচয়। সংরক্ষণ করতে না পারায় ক্ষতির মুখে কৃষক। সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এবং ওপেন এআই এর নতুন সংস্করণে বাদ যাচ্ছে ব্যক্তিগত কথোপকথন ফিচার। ব্যবহারকারীর স্বাস্থ্য সুরক্ষায় এমন সিদ্ধান্ত। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যবহারকারীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। পায়রাকে চট্টগ্রামের বিকল্প বন্দর হিসেবে সক্ষম করে গড়ে তুলতে চায় সরকার। পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি ও ব্যাকআপ ইয়ার্ড নির্মাণ শেষ। চলছে ব্রিজ ও 6 লেনের রাস্তা তৈরির কাজ। আগামী জুলাইয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর প্রত্যাশা বন্দর কর্তৃপক্ষের। পুরোদমে চালুর পর লাভজনক হবে বলে মত সংশ্লিষ্টদের। বন্দরটি দক্ষিণ পূর্বাঞ্চল সহ দেশের অর্থনীতিতে নতুন জোয়ার তৈরি করবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। পায়রা থেকে ঘুরে এসে বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। ছবি তুলেছেন আবুল কালাম আজাদ। আধুনিক ও পরিবেশ বান্ধব পায়রা সমুদ্র বন্দর আনুষ্ঠানিকভাবে চালুর পরিকল্পনা 2026 সালের জুলাইয়ে। এর মধ্যেই আয়তনে দেশের সর্ববৃহৎ বন্দরটি দৃশ্যমান। শেষ হয়েছে প্রথম টার্মিনালের 650 মিটারের জেটি, কন্টেনার ও বাল্ক পণ্য খালাসে বিশাল ব্যাকআপ ইয়ার্ড। এই একটি জেটিতেই একসঙ্গে ভিড়তে পারবে 200 মিটারের 3টি জাহাজ। অবকাঠামোগত উন্নয়ন এখন পর্যন্ত 90%। বড় কাজের মধ্যে বাকি রয়েছে 6.35 কিলোমিটারের 6 লেনের সংযোগ সড়ক ও আন্ধারমানিক নদীর ওপর ব্রিজ নির্মাণ। তবে বন্দর দিয়ে এখনই গাড়ি ও বাল্ক পণ্য আমদানি সম্ভব বলছেন প্রকৌশলীরা। 2026-এর জুলাই নাগাদ আমরা ফুললি অপারেশন করতে পারবো। এই মুহূর্তে আমাদের যে কানেক্টিভিটি আছে, এই কানেক্টিভিটি দিয়ে কিন্তু আমরা গাড়িবাহী জাহাজ আমরা এখন আনতে সক্ষম। এখন পর্যন্ত 13,000 কোটি টাকা খরচে গড়ে তোলা বন্দরটি চালু হলে প্রথম বছরেই নিট আয়ের প্রত্যাশা 650 কোটি টাকা। এছাড়া রাজস্ব মিলবে প্রায় 6,000 কোটি টাকা। আগামী বছর আমাদের প্রায় 650 কোটি টাকা নিট ইনকাম শুধু পোর্টের, যেখানে গভর্নমেন্টের ইনকাম হবে 6,000 কোটি টাকা। তারপর বছর আমরা দেখলাম যে সেখানে প্রায় 750 কোটি টাকার মতো হয়। গভর্নমেন্টের ইনকাম হয়ে যায় প্রায় 7,000 কোটি টাকার উপরে। দেশে অর্থনৈতিক কর্মযোগ্য সম্প্রসারিত হওয়ায় এ বন্দরকে ইতিবাচক হিসেবেই দেখছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। চট্টগ্রাম পোর্টের উপর নির্ভরশীলতা এটা খুবই রিস্কি। তো পায়রা একটা ভালো হলো পোর্ট, উদ্যোগটা ভালো ছিল। এখানে গভর্নমেন্ট থেকে ডিসাইড করতে হবে যে কোন পোর্টটা কারা ব্যবহার করবে। দেখা যাচ্ছে কন্টেনারের জন্য হয়তো চিটাগাং ইউজ করলাম, ব্রেক বাল্কের জন্য হয়তো পায়রা ইউজ হলো। বন্দর চেয়ারম্যান জানান, শিল্প সম্প্রসারণের সুযোগ, নদীপথে মালামাল পরিবহন, বড় জাহাজ হ্যান্ডলিং সুবিধা সহ প্রথম গ্রিন পোর্ট হিসেবে সেবা দেবে পায়রা বন্দর। আমাদের সাউথ সেন্ট্রাল রিজিয়নের উন্নতির জন্য এই একটা পোর্ট বিশাল ভূমিকা রাখবে এবং এটার কমার্শিয়াল প্রসপেক্ট আমি খুবই সম্ভাবনাময় দেখছি। মেঘনা নদীর অববাহিকায় এ বন্দরটির প্রধান চ্যালেঞ্জ বড় জাহাজ প্রবেশের জন্য 10 মিটার গভীরতা নিশ্চিতে প্রতিনিয়ত করতে হবে ড্রেজিং। তবে কর্তৃপক্ষ বলছেন, ড্রেজিং ব্যয় আয়ের সঙ্গে সমন্বয় করা হলে কয়েক বছরের মধ্যেই লাভজনক হয়ে উঠবে এ বন্দর। অবকাঠামোগত প্রায় 90% কাজ শেষ পায়রা সমুদ্র বন্দরের। বাকি 10% কাজ শেষ করে আগামী বছরের মাঝামাঝি অপারেশনাল কাজ উদ্বোধন করতে চান কর্তৃপক্ষ। তবে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে ভাঙ্গা কুয়াকাটা 2 লেনের মহাসড়ক। সংকীর্ণ এই রাস্তা দ্রুত 6 লেনে উন্নীত করার দাবি সংশ্লিষ্টদের। পায়রা সমুদ্র বন্দর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, পটুয়াখালী। দর্শক, পায়রা বন্দর নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য প্রকৌশল উন্নয়ন কমোডর মোহাম্মদ আব্দুল কাদের। এ সময় বাড়িতে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা শুরুতে প্রতিবেদনটি দেখেছি, একটু আলোচনা আসছে, সেটি হচ্ছে যে এখন বন্দরের যে অবস্থা সেটি আসলে সবশেষ কাজের যদি একটু আপডেট আপনি জানাতেন। এখন আমাদের যে সবচেয়ে বড় দুটি যে কাজ, একটি হচ্ছে যে 6 লেন রাস্তা, অর্থাৎ টার্মিনাল থেকে ঢাকা মহাসড়কের সঙ্গে সংযোগের জন্য 6 লেনের রাস্তা এবং আন্ধারমানিক নদীর উপর যে ব্রিজ,
এটির কাজ চলমান আছে। এটা আশা করছি আমরা আগামী বছর মে মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে এবং সেই অনুযায়ী আমরা টার্গেট করেছি যে আগামী জুলাই 2026 থেকে আমাদের বন্দরের কার্যক্রম পুরোদমে চালু হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে লভ্যাংশের একটা বিষয়ে বারবারই চলে আসে যে একটা বন্দর একটা স্থাপনা নির্মাণের পরে কিভাবে ফিডব্যাকটা চলে আসবে, সেক্ষেত্রে আপনাদের মানে এস্টিমেটটা কিভাবে করেছেন কি? দেখুন আসলে চট্টগ্রাম বন্দর হয়েছে অফিসিয়ালি প্রায় 150 বছর, মংলা হয়েছে প্রায় 75 বছর, আর পায়রা বন্দরের বয়স মাত্র 10 বছর। তো আমরা আশা করছি যে পরিমাণ এখানে ইনভেস্ট হয়েছে, তো সেই ইনভেস্টের যদি আমরা পাশাপাশি তার কাজের ব্যাপ্তি আমরা চিন্তা করি তাহলে অনেক বেশি আমরা ভ্যালু ফর মানি যদি আমরা চিন্তা করি সেটা অনেক বেশি হয়েছে। এবং আশা করছি যে আমরা যদি আগামী বছর থেকে আমরা যদি পুরোপুরি বন্দরের কার্যক্রম চালু হয় তাহলে বন্দরের এই সমস্ত যেই টাকাগুলো ইনভেস্ট হয়েছে এগুলা আমরা ইনস্টলমেন্ট বা ঋণ পরিশোধ করার পাশাপাশি বন্দর লাভের মুখ দেখতে আশা করছি। আপনারা অনেক নিবেদিতভাবে কাজ করছেন। আসলে বাহির থেকে যেভাবে আমরা শুনেছিলাম সেটি বন্দরে গিয়ে ঘুরে এসে অন্যরকম প্রেক্ষাপটে রচনা হয়েছে। সেক্ষেত্রে যেটা আমরা যতটুকু জানতে পেরেছি দীর্ঘ একটি জেটি হবে, সেটা বাংলাদেশের সবচেয়ে বড়, যেটা প্রতিবেদনে চলে আসছে। আসলে এটি এখন যেটা প্রথম পর্যায়ে আছে 650 মিটার নির্মাণ হয়েছে, এর সাথে আরও কয়টা প্রজেক্ট এরকম নিয়ে তারপরে কয়েকটি জেটি হবে? টোটাল জেটি হবে 12টি, সব মিলে কি লেন্থ যেটা বলে অর্থাৎ যেখানে জাহাজ এসে বার্থিং করে এই লেন্থটা হবে প্রায় 12 কিলোমিটার, যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি। টোটাল চট্টগ্রাম, মাতারবাড়ি, তারপরে বে টার্মিনাল হলে এবং মংলা পোর্টের যে কি লেন্থ সেটা যোগ করলেও এই সমান হবে না। সেক্ষেত্রে মানে আপনারা যেটা বলছেন যে গভীরতা থেকে শুরু করে যেভাবে যেটাই বলি সব পায়রা পোর্টের একটাই সবচেয়ে বড় হয়ে যাচ্ছে যে পায়রা পোর্টটা একমাত্র পোর্ট যেটা মাস্টার প্ল্যান অনুযায়ী কার্যক্রম শুরু হয়েছে এবং চলছে। শুধু এটা চ্যালেঞ্জ যদি আমরা বলি, একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ড্রেজিং, যেটা নিয়ে বিভিন্ন সময় অনেক কথাবার্তা হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে আমাদের যদি নিজস্ব ড্রেজিং ফ্লিট আমরা অ্যাচিভ করতে পারি তাহলে আমাদের এই ড্রেজিং সক্ষমতাটা অর্জিত হলে তাহলে আমাদের এই যে ড্রেজিং কস্ট এটাও অনেক কমে আসবে এবং তখন এটা লাভজনক হবে এবং যেটাকে আমরা বলি যে কস্ট ইফেক্টিভ হিসেবে আমরা এটাকে পরিচালনা করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। এখন সবচেয়ে বড় মাথা ব্যথা সেটা জুলাইয়ে যদি আপনারা উদ্বোধনে যান, যদি কাজ শেষ হয় সেক্ষেত্রে যে সংযোগ সড়ক যেটি 6 লেন আপনাদের ব্রিজ, এই নির্মাণ কাজগুলো আদৌ কি শেষ হবে কি মনে হচ্ছে? সেটাই বলছিলাম যে আমাদের এই নির্মাণ কাজগুলো শেষ হবে হচ্ছে মে 2026-এর মধ্যে। তো ওই জন্য আমরা আরেক মাস আমরা টাইম ধরেছি যে একটু যদি কোনো কারণে হয় জুলাই থেকে এই জন্য টার্গেট ধরেছে, জুলাই থেকে ইনশাআল্লাহ আমরা বন্দরের কার্যক্রম পুরোপুরি চালু করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। ব্যবসায়ীদের যেটি কথা সেটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দর আছে, মংলা আছে, তাহলে আমি কেন নতুন করে পায়রাতে আসবো? কোন সুবিধা? পায়রার অনেকগুলা সুবিধা আছে, সেটা হচ্ছে প্রথমত এটা বে অফ বেঙ্গলের ঠিক মাঝ বরাবর স্ট্রেটওয়ে জাহাজ এখানে মানে প্রবেশ করতে পারবে এবং এখানে আউটার অ্যাঙ্করেজের কোনো প্রয়োজন নেই। চ্যানেলের ভিতরেই 15টি আপনার ট্রান্সশিপমেন্ট পয়েন্ট আছে যেখানে বিদেশি জাহাজগুলো এখান থেকে আমাদের লাইটারেজ করতে পারবে। এবং আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের যে ইন্টারনাল যে ওয়াটারওয়েজ কাজল তেঁতুলিয়া নৌ রুট বলে, এই রুটে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই ঢাকায় মালামাল পরিবহন করা সম্ভব এবং এই ডিস্টেন্স হচ্ছে মাত্র 122 কিলোমিটার 22 নটিক্যাল মাইল। সো এটা বাংলাদেশে অন্য কোনো পোর্ট থেকে তো। আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে ব্রেক ক্রসিংটা লাগবে না, অর্থাৎ আপনি ইন্টারনাল ওয়াটারওয়েজে যদি আপনি ট্রান্সপোর্ট করতে চান তাহলে অন্য বন্দর থেকে আপনি ব্রেক ক্রসিং করতে হয়। আচ্ছা, ব্রেক ক্রসিংটা ভেরি রিস্কি এবং এটা একটু চ্যালেঞ্জিং একটা অ্যাফেয়ার্স যেটা এয়ারপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য না। তো এই সুবিধাগুলো আছে। এছাড়া আমরা জানি যে আমাদের যে এখানে বর্তমান যে কুয়াকাটা এবং ভাঙ্গা রাস্তা, এই সড়কটি মহাসড়কটি 4 লেনে উন্নীত করার, সার্ভিস লেন সহ 4 লেনে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। সো যদি এই রাস্তা চালু হয় এবং এই পায়রা পোর্ট কেন্দ্রিক যে মহাপরিকল্পনা যেগুলো আছে এগুলো যদি বাস্তবায়ন হয়, যেমন এয়ারপোর্ট, তারপরে হচ্ছে এখানে শিপইয়ার্ড নির্মাণ এবং আরও অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো, রেল সংযোগ, এগুলো হলে পায়রা পোর্ট অ্যাকচুয়ালি শুধুমাত্র বাংলাদেশ না, আমি বলবো যে বিশ্বের এটা অন্যতম একটি পোর্ট হিসেবে বিবেচিত হবে, ইন্টারন্যাশনাল পোর্টের স্ট্যান্ডার্ড এটা পাবে। আপনারা এখানে পোর্ট অথরিটি হিসেবে দায়িত্বে আছেন, অন্যদিকে সড়ক, সেতু, তারপরে বিমানবন্দর সব মিলে স্টেকহোল্ডার যারা আছেন কিংবা কর্তৃপক্ষে যারা আছেন তাদেরকে সমন্বিত কোনো পদক্ষেপ এখানে হচ্ছে কিনা কিংবা কোনো ল্যাকিংস দেখছেন কিনা অন্যান্য প্রতিষ্ঠানে? এটা ইনফ্যাক্ট আমরা তো আমাদের কাজগুলো নিয়েই মোটামুটি ব্যস্ত আছি, তবে অন্যান্য প্রতিষ্ঠান যেমন রেল, তারপরে হচ্ছে সড়ক, তাদের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ আছে। যেমন সড়ক পথে যে সড়কে যে 4 লেন উন্নীত হবে এই জন্য সড়কের যে এক্সেল লোড কত হবে এই জন্য আমরা একটা চিঠি দিচ্ছি অতি শীঘ্রই। এছাড়া রেলের সঙ্গে আমাদের কথা হচ্ছে, তারাও স্টাডি করছে, ফিজিবিলিটি স্টাডি করছে যে কী পরিমাণ টোটাল যে এক্সপেন্ডিচারটা এস্টিমেশনটা এটা তারা করছে। কিছু চ্যালেঞ্জ আছে এখানে, সো এটা তারা দেখছে।
পাশাপাশি আমাদের এখানে এয়ারপোর্টের জন্য আমরা কথা বলেছি, তারাও এই বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কিন্তু খুব কি স্লো প্রক্রিয়ায় এই কাজগুলো চলছে কিনা? যেভাবে বন্দর জেটি নির্মাণ শেষ প্রায়, প্রতিটা কাজের সঙ্গে সেক্ষেত্রে একটা আসলে আর্থিক একটা সংশ্লেষ যেহেতু আছে, সো এটা সরকারের নীতি নির্ধারক পর্যায়ের একটু অনুমোদন প্রয়োজন। সে কারণে হয়তো বর্তমানে তারা এটা ফিজিবিলিটি স্টাডিরও একটু প্রয়োজন আছে, কতটুকু ভায়াবল হবে, কস্ট এফেক্টিভ হবে কিনা। তো এই বিষয়গুলো তারা যেহেতু বিবেচনা করছে, এই জন্য একটু সময় লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পায়রা বন্দর তো এখনও পুরোদমে চালু হয়নি, যে কারণে অন্য যে প্রকল্পগুলো অথবা পায়রা বন্দর কেন্দ্রিক যে অন্যান্য উন্নয়নগুলো সেগুলা এই মুহূর্তে অতটা বেশি দৃষ্টিগোচর হচ্ছে না। বিশেষ করে রোডটা, জি, চার্লেন্স রোড, এটি তো মানে অত্যন্ত অত্যাবশ্যকের মধ্যে পড়ে গেছে। সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ সরকারের সাথে এই বিষয়ে কিংবা সংশ্লিষ্ট সড়ক বিভাগের সাথে আপনাদের যোগাযোগ আছে কিনা? তারা কি, আপনারা তো নিশ্চয়ই জানেন, ইতিমধ্যে আমাদের মাননীয় পরিকল্পনা উপদেষ্টা মহোদয় উনি একটা একনেকের মিটিংয়ে, সম্ভবত মে মাসের ফার্স্ট উইকের একটা মিটিংয়ে উনি বলেছেন যে 2 লেনের সার্ভিস লেন সহ এটিকে 4 লেনে উন্নীত করার ব্যাপারে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সো এটা প্রোগ্রেসিভ, এটা হচ্ছে, এটা হলে তো তখন হবে সংযোগ। নেক্সট যেটা জানতে সেটা হচ্ছে যে কত পরিমাণ এখানে বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে আপনাদের কত বছর টার্নওভার এখানে চলে আসবে? যেমন মংলা চট্টগ্রামে যেভাবে হ্যান্ডেলিং হয়, তার একটা অংশকে আপনারা এখানে চাচ্ছেন, নাকি আপনাদের লাভের মতো নতুন করে বাজার সৃষ্টি হলে এখানে আসবে? অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে বাংলাদেশের যে টোটাল যে ভলিউম অফ ট্রেড আছে, তো থ্রুপুট বলে আর কি, অর্থাৎ আমাদের যে কন্টেনার আমরা ক্যারি করছি অথবা এবং অন্যান্য বাল্ক ক্যারি করছি, এর যদি একটা মিনিমাম পার্সেন্টেজ পায়রা বন্দর দিয়ে, এটা প্রথমেই হয়তো সরকার যদি একটু সহায়তা করে, তাহলে হয়তো প্রথমে ওই সমস্ত যে প্রতিষ্ঠানগুলো তাদের পক্ষে সম্ভব হবে, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তারা পায়রা বন্দরে আসতে ইচ্ছুক হবে। তো প্রথমে যদি আমরা ইভেন অন্যান্য পোর্টের কম্পারিজনে যদি আমি চিন্তা করি, চিটাগং পোর্টের সাথে যদি কম্পেয়ার করে 5% যদি কন্টেইনার আমরা এখানে ক্যারি করি, অ্যারাউন্ড 10% যদি আমরা বাল্ক আমরা ক্যারি করতে পারি, তাহলে আমাদের সমস্ত খরচগুলি এগুলো মিটিয়ে আমরা লাভের মুখ দেখব বলে আশা করছি। সেক্ষেত্রে আমরা মনে করি যে অন্যান্য পোর্টে যে দীর্ঘ সময় লেগেছে, পায়রা পোর্টে উইদিন 10 to 15 ইয়ার্স এই পায়রা পোর্ট লাভের মুখ দেখবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে ব্যবসায়ীদের যেটা প্রত্যাশিত দাবি যে পোর্ট ওয়াইজ পণ্য খালাসের কার্যক্রমটা আলাদা আলাদা করে দেয়, কোনোটাতে গাড়ি, কোনোটাতে বাল, কোনোটাতে কন্টেনারের ভিতরে বিভিন্ন মালামাল। সেক্ষেত্রে আপনাদের মানে এস্টিমেটটা কি? আপনাদের কোনো পরিকল্পনা জানেন যে একটা ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি হতে যাচ্ছে, এটা গভর্নমেন্ট লেভেলে উচ্চ পর্যায়ে এটা কাজ চলছে, অলরেডি ড্রাফট সাবমিট করা হয়েছে। সো সেখানে আমরা চাচ্ছি যে আমরা না, এটা তাই পোর্ট স্ট্র্যাটেজিরই পার্ট হওয়া উচিত যে সবগুলো পোর্টের মধ্যে একটা কোঅর্ডিনেটেড একটা এফোর্ট থাকবে, অর্থাৎ কিছু পণ্য প্রেফারেন্স দেওয়া হবে যেটা চিটাগং পোর্ট দিয়ে আসবে, কিছু পণ্য পায়রা পোর্ট দিয়ে আসবে, কিছু পণ্য মংলা পোর্ট দিয়ে আসবে। তো এরকম একটা যখন কোঅর্ডিনেটেড একটা এফোর্ট থাকবে, তখন এই জিনিসগুলো সমন্বয়ের মাধ্যমে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো এবং সব বন্দরেই সমান একটা পার্সেন্টেজ তারা পাবে, বা আইটেম ওয়াইজ তারা একটা সমান পার্সেন্টেজ পাবে, এবং এটা বন্দরকে জন্য লাভজনক হবে, ব্যবসায়ীরাও আগ্রহী হবে। অলরেডি আপনারা অনেক বেশ কিছু সার্ভিস দিয়ে আপনারা আয় শুরু করেছেন রাজস্ব পোর্টে। সেক্ষেত্রে আসলে সেটার কি অবস্থা, এবং নতুন করে এই ধারাবাহিকতা অনুযায়ী পোর্টের চার্জ এরকম কিছু আপনারা নির্ধারণ করেছেন কিনা? জি, আমরা নির্ধারণ করেছি। আমাদের পোর্ট চার্জগুলো আমরা শুরুতেই কিছুটা কমিয়ে রাখার চেষ্টা করেছি অন্যান্য পোর্ট থেকে। আর আপনি নিশ্চয়ই জানেন যে পায়রা পোর্ট তো এখনও পুরোদমে চালু হয়নি, শুধুমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্রে যে কয়লা পরিবহন করছে, এর মধ্যেও লাস্ট এই 10 বছরে আমাদের প্রায় 1000 কোটি টাকা পায়রা বন্দর ইনকাম করেছে, আয় হয়েছে। সরকারের আয় হয়েছে যেখানে প্রায় 1700 কোটি টাকা। 3500-এর মতো জাহাজ, মোস্টলি কয়লা কোল বেস শিপ, সেগুলো এখানে এসছে। সো সম্ভাবনা আমরা দেখতেই পাচ্ছি যে ভবিষ্যতে ইনশাল্লাহ যখন পুরোদমে চালু হবে, তখন আমরা পায়রা পোর্টের মানে আরও অপার সম্ভাবনা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। এখন কি বেসরকারি কোনো অ্যাক্টিভিটিস আমরা পরিচালনা করতে পারবেন, যেটি আমরা ভাবছি যে এই মুহূর্তে আমরা কার কিন্তু নিয়ে আসতে পারবো। আমরা যদি মানে পিসিটি যেগুলো বলে, বা পিসিসি বা পিসিটিসি, অর্থাৎ পিওর কার ক্যারিয়ার বা পিওর কার অ্যান্ড ট্র্যাক ক্যারিয়ার, এগুলো আমরা ইজিলি এখন এই মুহূর্তে আমরা অপারেট করতে পারি। এছাড়াও বাল্ক আমরা এখন অপারেট করতে পারবো, মানে গভীরতা যেগুলো কম জি লাগবে এরকম। এই মুহূর্তে চ্যানেলের গভীরতা কিছুটা কম আছে, তারপরেও প্রায় 6 থেকে 7 মিটারের জাহাজ, ড্রাফটের জাহাজ, পারমিসিবল ড্রাফটের জাহাজ চলাফেরা করতে পারবে। সো এই যে কথাগুলো বললাম, কার ক্যারিয়ার, ট্রাক ক্যারিয়ার বা কিছু বাল্ক যে সমস্ত পণ্য এই দক্ষিণ মধ্যাঞ্চলে প্রয়োজন, এগুলো কিন্তু ইজিলি আমরা এখন শুরু করতে পারি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় এসে যুক্ত হওয়ার জন্য।
দর্শক, আলোচনা করছিলাম পায়রা বন্দরের সবশেষ কার্যক্রম নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে এসে উপস্থিত আলোচনায় যুক্ত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য প্রকৌশল উন্নয়ন কমোডর মোহাম্মদ আব্দুল কাদের। এবার বন্দর বাণিজ্যের খবর। হিলি স্থলবন্দরে পুরোদমে শুরু হয়েছে ভারত থেকে আমদানি করা চাল খালাস কার্যক্রম। শুল্ক জটিলতা কাটিয়ে ওঠার পর চালের আমদানি যেমন বেড়েছে, তেমনি খালাসও হচ্ছে পুরোদমে। হিলি কাস্টমসের হিসেব মতে গত 12 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত হিলি স্থলবন্দরে ভারত থেকে চাল আমদানি হয়েছে ভারতীয় 234 ট্রাকে 10,266 মেট্রিক টন চাল। এদিকে চালের খালাস কার্যক্রম পুরোদমে চলায় বেচাকেনাও শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতারা আসছেন হিলি বন্দরে আমদানি করা ভারতীয় চাল কিনতে। হিলি স্থলবন্দরে পাইকারি বাজারে প্রতি কেজি সরু জাতের সম্পা চাল প্রকারভেদে বিক্রি হচ্ছে 69 থেকে 71 টাকা কেজি দরে। এক মাসে বেনাপোল দিয়ে ভারত থেকে এসেছে 1350 মেট্রিক টন কাঁচামরিচ। তবে আমদানি বাড়লেও প্রভাব নেই বাজারে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। বর্ষা মৌসুমের কারণে দেশে মরিচের উৎপাদন ঘাটতির কারণে ভারত থেকে সাম্প্রতিক মরিচ আমদানি বেড়েছে। বন্দরের যে তথ্য, সে তথ্য বলছে গত 12 জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত 1 মাস 8 দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 1356 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। তবে এই সাম্প্রতিক মরিচের আমদানি বাড়লেও আমরা দেখতে পেয়েছি স্থানীয় যে খোলা বাজার, সে খোলা বাজারে কিন্তু দাম কমেনি। সাধারণ ক্রেতারা আমাদেরকে বলছেন গত মাসেও তারা প্রতি কেজি মরিচ 80 থেকে 100 টাকা কিনলেও আজকে বেনাপোল বন্দরের যে খুচরা বাজারে কাঁচা মরিচের দাম ছিল প্রতি কেজি 280 থেকে 300 টাকা। আমরা কাগজপত্রের যে তথ্য বন্দর, সে তথ্য বলছে প্রতি কেজি মরিচ ভারত থেকে আমদানি হয়ে বেনাপোল বন্দর পর্যন্ত পৌঁছাতে 80 থেকে 85 টাকা খরচ পড়ছে। কিন্তু হাত বদলের পর এই কাঁচা মরিচ খুচরা বাজারে গিয়ে বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা। সাধারণ ক্রেতারা আমাদের বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে তাদের এই কাঁচা মরিচ চড়া দামে কিনতে তাদের অনেক ভোগ পেতে হচ্ছে। তারা বাজার অভিযোগ করেছেন যে বাজার তদারকি না থাকায় কিন্তু এই কাঁচা মরিচের যে দাম, সে দাম বেড়েছে। তবে আমদানিকারকরা আমাদেরকে জানিয়েছেন তারা সামান্য লাভ রেখেই কিন্তু তারা বাজারে এই আমদানিকৃত কাঁচা মরিচ বিক্রি করে থাকেন। তবে হাত বদলের কারণে কিন্তু খুচরা বাজারে গিয়ে এই কাঁচা মরিচের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। যদি সরকার এই কাঁচা মরিচের বাজার তদারকি অর্থাৎ আমদানি মূল্যের সাথে সমন্বয় করে বিক্রির একটি মূল্য নির্ধারণ করে দেয়, তবে তারা বলছেন এই কাঁচা মরিচের যে বাজার দর ঊর্ধ্বগতি, সেটাই কমে আসতে পারে। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন যে পরিমাণে মরিচ আসে তার বড় একটি অংশ থাকে কিন্তু এই কাঁচা মরিচ। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে সাম্প্রতিক দেশে কাঁচা মরিচের চাহিদা বাড়ার কারণে যে ভারত থেকে মরিচ আমদানি বৃদ্ধি পেয়েছে তার সর্বশেষ। দর্শক, সপ্তাহের শেষ কার্যদিবস সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি চলে যাচ্ছে ডিএসইর অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা গতকাল কার্যদিবসে যদি একটু তাকাই, সেটি কিন্তু আমরা প্রথমে দেখছি যে নিম্নমুখী প্রবণতা কিন্তু শেষ হয়েছিল 20 আগস্ট। সেক্ষেত্রে আজকে যে কার্যক্রম আমরা দেখছি সেটি কিন্তু বলা চলে যে গতকালের ধারাবাহিকতায় কিন্তু এখন নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। সূচকের প্রধান সূচক ডিএসই এক্স 11 পয়েন্ট কমে 5367 পয়েন্ট অবস্থান করছে। এছাড়া 2 পয়েন্ট কমে ডিএসসি সরিয়া সূচক 1175 পয়েন্টে। এছাড়া 5 পয়েন্ট কমেছে ডিএসসির বিশেষায়িত সূচক ডিএসসি 13 2081 পয়েন্টে অবস্থান করছে। ৭৯,782টি শেয়ার এখন পর্যন্ত হাত বদল হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের, যার বাজার আমরা দেখছি 270 কোটি টাকা প্রায়। 114টি প্রতিষ্ঠানের শেয়ারের দর ঊর্ধ্বমুখী, এছাড়া নিম্নমুখী রয়েছে কিন্তু দেখছি 183টি, এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 93টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। শীর্ষ 20টি প্রতিষ্ঠানের মধ্যে আমরা যদি দেখতে চাই যে আজকে সপ্তাহের যেহেতু শেষ কার্যদিবস নিম্নমুখী সূচকের মধ্য দিয়ে এখন পর্যন্ত আমরা দেখছি ফার্স্ট ইন্স্যুরেন্স লিমিটেড, নেটওয়ার্ক লিমিটেড প্রতিষ্ঠানে যাদের 72 টাকা 60 পয়সা দরে প্রতিটি শেয়ার বিক্রি করছে।
সর্বোচ্চ মূল্য ছিল ৭২ টাকা ৬০ পয়সা, সর্বনিম্ন দেখছি আমরা ৬৯ টাকা ১০ পয়সা। সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানটির শেয়ারের দর কিন্তু বেড়েছে। সোনালী পেপার প্রতিষ্ঠানটি শেয়ারের দর ২২৩ টাকা ৯০ পয়সা দরে বিক্রি হচ্ছে প্রতিটি শেয়ার। সর্বোচ্চ মূল্য দেখছি আমরা ২২৮ টাকা ৪০ পয়সা ছিল, সর্বনিম্ন আমরা দেখছি ২১১ টাকা ৪০ পয়সায় বিক্রি হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বরাবরই সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ভালো একটি প্রতিষ্ঠান, তার লাভজনক অবস্থায় আমরা দেখছি ১১৯ টাকা ৪০ পয়সায় বিক্রি হচ্ছে প্রতিটি শেয়ার। সর্বোচ্চ ছিল ১২২ টাকা ১০ পয়সা এবং সর্বনিম্ন দেখছি ১১৮ টাকা ৫০ পয়সা। ৪ নম্বর অবস্থানে রয়েছে বীজ হ্যাচারি, ৫ নম্বর অবস্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। তো সব মিলে বলা যায় যে গত সপ্তাহে শেষ কার্যদিবস আমরা দেখেছিলাম যে ঊর্ধ্বমুখী প্রবণতায় কিন্তু লেনদেন চলছিল, যেটি আজকে যেটি দেখছি যে আমরা এখন পর্যন্ত নিম্নমুখী প্রবণতায় সূচকের লেনদেন কিন্তু চলছে। তো এই ছিল ডিএসসির সবশেষ। কুষ্টিয়ায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পে রেগুলেটরে অপারেটর না থাকা ও স্লুইস গেট মেরামত না করে অপচয় হচ্ছে পানি। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও জিকে কর্তৃপক্ষ। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। দক্ষিণাঞ্চলের কুষ্টিয়া সহ ৪ জেলার ১৩ উপজেলার ১৯৩ কিলোমিটার খালে ২,১৮৪টি জল কাঠামো দিয়ে কৃষকের সেচ পানি নিয়ন্ত্রণ করে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প কর্তৃপক্ষ। জিকে মূল সেচ খালের সঙ্গে ৩,৫০০ স্লুইস গেটের মাধ্যমে সেচের পানি কৃষি জমিতে পেয়ে থাকে কৃষকেরা। বেশিরভাগ রেগুলেটর অপারেটর না থাকায় চাহিদা মতো পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে না। সুইচ গেটগুলো বন্ধ, এই কারণে আমরা পানি ঠিক মতো পাই না, আবার অপচয় হয়, পানি বাড়াই যায়। যে সময় আমাদের পানির প্রয়োজন সেই সময় আমরা পানি পাই না, আবার যে সময় পানি প্রয়োজন না সেই সময় পানি মাঠ ভাসিয়ে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। এগুলা যদি আমাদের ভালো করে দিত, আমরা মাঠে একটু চাষবাস করে ভালো ফসল ফলা খাইতে পারতাম। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পুনর্বাসনের আশ্বাস কর্তৃপক্ষের। এই প্রকল্পের আওতায় আমরা সুইচ গেটগুলো মেরামতের উদ্যোগ গ্রহণ করছি। ইতিমধ্যে আমাদের যে প্ল্যানিং কমিশনে আমাদের প্রকল্পটা এখন অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আশা করি প্রকল্পটা অনুমোদন হলে এই জরাজীর্ণ সুইচ গেটগুলোকে মেরামত করা সম্ভব হবে। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প অফিসের তথ্য মতে প্রতি বছর কৃষকের সেচের সুবিধা দেওয়ার জন্য সরকার ৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। গেল কয়েক বছর ধরে লোকসানের মুখে মেহেরপুরের পাট চাষিরা। জলাশয়ের অভাবে পাট জাগ দেয়া ও উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তা পিছু ছাড়ে না কৃষকের। আর রপ্তানি নিয়ে লোকসান শঙ্কায় ব্যবসায়ীরা। বিগত বছরের ক্ষতি পুষিয়ে নিতে সার্বিক পরামর্শ দিচ্ছে জেলা পাট বিভাগ। বেনিয়ামিনের তথ্য ছবিতে রিপোর্ট। আবহাওয়া ভালো থাকায় এবছর মেহেরপুরে পাটের বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। তবে উৎপাদন খরচ বেশি পড়ায় সঠিক মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত তারা। এছাড়া মুক্ত জলাশয়ের অভাব পাট জাগ দেয়া নিয়ে দুশ্চিন্তা বাড়াচ্ছে কৃষকদের। আবার ডোবা পুকুরের মতো বদ্ধ জলাশয়ে জাগ দেওয়ার কারণে পাট হারাচ্ছে তার গুণগত মান। মানসম্মত পাট উৎপাদনে কৃষি বিভাগের উদাসীনতার অভিযোগ এ অঞ্চলের কৃষকদের। আমাদের যে ভৈরব নদীতে পাট দেব, আমাদের নিকটে ভৈরব, তো এই ভৈরব নদীতে পাট দিতে দেয় না। আমাদের দেশের পানির কোনো স্রোত নেই, আমরা গেড়িগত্ততে আমরা পাট জাগ দিই, আমরা স্রোতের কারণে আমাদের পাটের কোনো আমরা চেহারা ভালো পাচ্ছিনি। চাষির ঘরে থাকলে তো দেবে না, চাষির ঘরে থেকে যে সরে যাবে তখন দাম বেশি হবে। এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে কাঁচা পাট রপ্তানি বন্ধ থাকায় লোকসানের শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। আমরা এখন পাট কিনছি একই কারণে ব্যবসা করছি, তাছাড়া পাটে আমাদের লাভ হবে বলে মনে হচ্ছে না, সেই সঙ্গতে আমরা ভুগছি এখন আপাতত। অন্য দেশ চাইনা নিক, পাকিস্তান নিক, যে কোনো দিক গভর্নমেন্ট যদি যে কোনো একটা জায়গায় যদি এই করে মার্কেট তৈরি করে তাহলে আমরা একটু উপকৃত হব। পানি উন্নয়ন বোর্ড নদীতে পাট জাগ দিতে নিরুৎসাহিত করছে, আর অপরদিকে নদী ব্যবহারে কোনো বাধা নেই বলে জানাচ্ছে পাট উন্নয়ন কর্মকর্তা। পাট জাগ দিলে নদীর পানি দূষিত হয়, জলজ প্রাণী মারা যায়। এই বছরে উন্মুক্ত জলাশয়ে কৃষকরা পাট জাগ দিতে পারবে, এতে কোনো জেল জরিমানা এবং কৃষক হয়রানির হওয়ার কোনো সম্ভাবনা নাই। চলতি মৌসুমে মেহেরপুরে 17,655 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। দেশে প্রথমবারের মতো সেলফ চেক আউট কাউন্টার চালু করল রিটেল চেইন শপ স্বপ্ন। বুধবার রাজধানী গুলশানে এক আউটলেট প্রাথমিকভাবে এই সেবা চালু করা হয়। সেলফ চেক আউট কাউন্টারের মাধ্যমে স্টোরে পণ্যগুলো স্ক্যান করে ভিসা ও মাস্টার কার্ড দিয়ে বিল পরিশোধ করতে পারবেন ক্রেতারাই। ধীরে ধীরে সারা দেশে এই সেবা চালুর ঘোষণা দিয়েছে স্বপ্ন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্ন ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির ও মাস্টার কার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সম্প্রতি স্টেইনলেস স্টিল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্টিল টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের বার্ষিক ডিলার কনফারেন্স 2025 চীনের সাংহাই ও বেইজিং শহরে আয়োজন করেছে। দেশে বিভিন্ন প্রান্ত থেকে ডিলার ও অংশীদারদের উপস্থিতিতে এই আয়োজন পরিণত হয় এক স্মরণীয় মিলন মেলায়। কনফারেন্সে স্টিল টেকের চেয়ারম্যান ইব্রাহিম ডি মামুন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাদ সহ পরিচালকরা ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ব্র্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন পণ্যের সূচনা এবং বাজার সম্প্রসারণ কৌশল নিয়ে আলোচনা করেন। এছাড়াও ডিলারদের সাফল্যের কাহিনী এবং ব্যবসায়িক অংশীদারিত্ব বাড়ানোর উপায় নিয়ে মতবিনিময় করা হয়। বিশ্ববাজারে কমছে দুগ্ধজাতীয় পণ্যের দাম। গ্লোবাল ডেইরি ট্রেডের আগস্টের দ্বিতীয় নিলামে সবচেয়ে বেশি কমেছে মোজারেলার দাম, তবে অপরিবর্তিত বাটার মিল্ক পাউডারের দর। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির আগস্ট মাসের দ্বিতীয় নিলামের তথ্য বলছে, গেল নিলামের তুলনায় 0.3% কমেছে দুগ্ধজাত পণ্যের দাম। এই নিলামে বেচাকেনা হয়েছে 36,553 টন পণ্য। টন প্রতি গড় দাম পড়েছে $4,291। নিলামে সবচেয়ে বেশি কমেছে মোজারেলার দাম। টন প্রতি গড় মূল্য পৌঁছেছে $4,447। ননি ছাড়া গুঁড়ো দুধের দামও 1.8% কমে টন প্রতি হয়েছে $2,756। কমেছে চেডারের দামও 0.5% কমে প্রতি টন এই পণ্য বেচাকেনা হয়েছে $4,548। মাখনের দাম 1% কমে টন প্রতি দাঁড়িয়েছে $7,144। তবে বেড়েছে আর্দ্রতামুক্ত মিল্ক ফ্যাটের দাম। টন প্রতি 0.1% বেড়ে গড় মূল্য দাঁড়িয়েছে $7,078। ননিযুক্ত গুঁড়া দুধের দামও 0.3% বেড়ে টন প্রতি বেচাকেনা হয়েছে $4,036। তবে অপরিবর্তিত রয়েছে বাটার মিল্ক পাউডারের দাম। অন্তরা সেন, সময় সংবাদ। ওপেন এআই নতুন সংস্করণ GPT-5 থেকে বাদ দেওয়া হয়েছে ব্যক্তিগত কথোপকথন ফিচার। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকারীরা। ওপেন এআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানান, হাজার হাজার ব্যবহারকারী চ্যাট জিপিটির সাথে এমন কথোপকথনে লিপ্ত হন যা মানুষ তার ব্যক্তিগত পার্টনারের সাথে বলে, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে। মনোবিজ্ঞানীরা সতর্ক করে বলেন, অনেক সময় মানুষ কল্পনাতে বিশ্বাস করতে শুরু করে যার বাস্তব কোনো ভিত্তি নাই। এসব অবাস্তব বিষয় মানুষকে উদ্বুদ্ধ করতে পারে চ্যাট জিপিটি। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শেষ হলো বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বুধবার বিকেলে আনুষ্ঠানিক সফল সমাপ্তি হয় 3 দিনব্যাপী আয়োজনের। মেলার শেষ দিনেও ছিল দর্শনার্থীদের ভিড়। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। লাস ভেগাস কনভেনশন সেন্টারের 1.5 লাখ স্কোয়ার ফিট প্রাঙ্গণ 3 দিন মুখরিত ছিল 29 দেশের প্রায় 25,000 দর্শনার্থীতে। একযোগে ওয়েস্ট, সাউথ ও সেন্ট্রাল কনভেনশন সেন্টারে শেষ হয় এই বাণিজ্য মেলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমাতে বাণিজ্য আলোচনা অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। মেলায় বাংলাদেশের তৈরি পোশাকের পাশাপাশি সোনালী আঁশ খ্যাত পাটের তৈরি জুতাসহ নানা সামগ্রী প্রবাসীদের পাশাপাশি নজর কাড়ে বিদেশি ক্রেতাদের। ইকো ফ্রেন্ডলি, সাস্টেনেবল, অর্গানিক এই থিমের কারণে বায়ারদের কাছে এটা মোর অ্যাট্রাকটিভ। সো এটি দিয়ে আমরা মেইনলি মার্কেট করার চেষ্টা করছি আমেরিকায়। পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্রে রপ্তানির 86% তৈরি পোশাক। চলতি অর্থ বছরে যেখানে রপ্তানি হয়েছে $869 কোটি পণ্য, যা দেশের মোট রপ্তানি আয়ের 18%-এরও বেশি। আগের অর্থ বছরে পোশাক রপ্তানি ছিল $754 কোটি। বিশ্ব বিনোদন নগরী খ্যাত যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রতি বছর ফেব্রুয়ারি ও আগস্টে অনুষ্ঠিত হয় এই মেলা। বিশ্বের অন্যতম এই বৃহত্তম মেলায় অংশগ্রহণ ও বাণিজ্য প্রসারে আবারও সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লাস ভেগাস কনভেনশন সেন্টার, লাস ভেগাস, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পায়রাকে চট্টগ্রামের বিকল্প বন্দর হিসেবে গড়ে তুলতে চায় সরকার। আগামী জুলাইয়ে আনুষ্ঠানিক কার্যক্রম। অর্থনীতিতে নতুন জোয়ার তৈরির প্রত্যাশা ব্যবসায়ীদের।
একপাশে বিরাপল দিয়ে এসেছে 1350 মেট্রিক টন কাঁচা মরিচ। ভারত থেকে আমদানি বাড়লেও প্রভাব নেই বাজারে। প্রতি কেজির দাম ঠেকেছে 300 টাকা পর্যন্ত। এবং বছরের পর বছর লোকসানে মেহেরপুরের পাট চাষিরা। বাড়তি উৎপাদন খরচে দুশ্চিন্তায় কৃষক। নতুন বাজার তৈরি না হলে রফতানি নিয়ে শঙ্কা, সহযোগিতার আশ্বাস। এই ছিল এই সময় বাণিজ্যের। সঙ্গে থাকুন সময়ের।